দর্শক বিজয়ের মাসে আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নুল আবেদিন, যিনি ভিভি জয়নাল নামে পরিচিত। আপনাকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে স্বাগত। ভিভি জয়নাল, আপনি কিভাবে, কখন, কোন বয়সে, কোন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? মূলত 1962 সাল থেকে আইবির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে, 66 সালে ফাতেমা জানিয়া ইলেকশনে আবার জেলখানায়, 66 গগন বিদারী 6 দফার আন্দোলনে আইবির বিরুদ্ধে আবার জেলে, এবং 1969 সালে আবার জেলখানায়। এরপরে ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন। ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পরে 1970 সালে আবার কারাগারে যেতে হয়। কারাগার থেকেই আমাকে ভিপি নমিনেশন দেওয়া হয় এবং আমি তার কয়েকদিন পরে বেরিয়ে ফেনী কলেজে বিশাল ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হই। এবং তখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট জেলার এবং ভিপি। 2রা মার্চ আমাকে ফেনীর ছাত্র সমাজ জনতা সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আমার হাতেই হাজার হাজার ছাত্র জনতাকে নিয়ে প্রথম ফেনী কলেজে, তারপরে এসডির অফিসে, বিভিন্ন সরকারি অফিস থেকে পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করি। কিন্তু ওই দিন তো ঢাকায় আসমা আব্দুর রব, ওই দিন সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ডাকসুর ভিপি আসমা আব্দুর রব উত্তোলন করেন ঢাকাতে। ফেনী জেলাতে অধ্যাপক জয়নুল আবেদিন উত্তোলন করি। এরপরেই আপনার দেশে শুরু হয় অত্যাচার বিচার ইয়াহিয়া খানের। সেই মুহূর্তেই একটি মাত্র লোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। তার সাথে সাথেই আমরা ঐক্যবদ্ধ হইতে শুরু করি এবং পাকিস্তান বাহিনী শুরু করে আপনার গণহত্যা, আপনার এই বুদ্ধিজীবী হত্যা, মানুষকে খুন করা এবং বিভিন্ন জায়গা দখল করা। এটা করতে করতে তারা একটা পর্যায়ে গিয়ে ফেনীতে বোম্বিং শুরু করে, এয়ার বোম্বিং। তখনকার ফেনীর বড় নেতা এমপি খাজা আহমদ সাহেব, তার নেতৃত্বে আমরা শপথ গ্রহণ করে সবাই এই যুদ্ধ করি দেশ স্বাধীন করার জন্য ভারতে চলে যাই। চলে যাওয়ার পরে বিলিনিয়া থেকে আমাদের অসংখ্য ছাত্র জনতাকে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে আমরা যারা সিনিয়র, আসমা আব্দুর রব সহ আমাদের সবাইকেই দেরাদুন সামরিক একাডেমিতে উত্তরপ্রদেশে, যেটা এশিয়ার বৃহত্তম সামরিক একাডেমি, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনিং নিয়ে আসি, উদয়পুরে আনি আমাদেরকে। সেখানে এক রাত রেখে বিলিয়নিয়া হইয়া আমাদের চোত্তাখোলা সীমান্ত, মানে ফেনীর পাশাপাশি যে সীমান্তটা, সেই সীমান্তে আনি, সেখানে রাখেন এক রাত। তারপর দিন আমাদেরকে বাংলাদেশে প্রবেশ করে দিই। ফেনী তখনকার দিনের 1 নম্বর ইউনিয়ন সিন্দুরপুরে কোরবানপুর গ্রামে পাক হানাদার বাহিনী এবং রাজাকার সবাই আক্রমণ করে। সেখানে তুমুল যুদ্ধ হয়। পাক বাহিনী বুঝতে পারে না যে আমাদের কাছে এত মারাত্মক অস্ত্র ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইয়ে আমাদের অনেক লোক আহত হইলেও তাদের অনেকেই সেখানে নিহত হয়েছেন। একটা পর্যায়ে তারা সেখান থেকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটাই হচ্ছে আমাদের প্রথম বিজয়। তৎকালীন ফেনী মহকুমার আর কোথায় কোথায় যুদ্ধ করেছেন, আর এই ফেনীর বাইরে কি অন্য কোথাও আপনি গিয়েছিলেন কিনা? আমি নট অনলি ফেনী, তৎকালীন ফেনী মহকুমার জোনাল কমান্ডার, চিফ কমান্ডার ছিলাম। প্রত্যেক থানা ছিল আমার আন্ডারে বিএলএফ, বাংলা লিবারেশন ফোর্সের সৈন্যরা। ওয়্যারলেসের মাধ্যমে প্রতি থানাকে আমি কমান্ড দিতাম, শুনতাম এবং তাদেরকে আমি আদেশ নির্দেশ দিতাম। সেই হিসাবে প্রত্যেক থানাতেই সমভাবে যুদ্ধ চলছিল। তারপরে যখন নাকি তাদের অত্যাচার আরও চরমভাবে উপর থেকে বেড়ে যায়, সর্বপ্রথম আমরা রাজাপুর ক্যাম্প আক্রমণ করি। সেখানে অনেক রাজাকার মারা যায়। সেদিন একই দিন বিরলি ব্রিজ আমরা উড়িয়ে দিই এক্সপ্লোসিভ দিয়ে, হাই এক্সপ্লোসিভ দিয়া। শস্য দিয়ে স্টেশন আক্রমণ করি তার 2 দিন পরে, এবং ঢাকা চট্টগ্রাম রেল লাইনের গুণবতী রেলের পোল সেটাকে উড়িয়ে দেওয়া হয়। তার 1 সপ্তাহ পরে ফেনী এবং নোয়াখালী যেই রোড, সেই রোডে সিলিনিয়া ব্রিজ আমরা উড়িয়ে দিই।
মানে এটা উড়িয়ে দেওয়ার কারণ কি ছিল? পাকিস্তান বাহিনী যেন তাদের চলাচল বন্ধ করে দেওয়ার জন্য। তার সাথে সাথেই আমাদের সেনাবাহিনী অর্থাৎ জিয়াউর রহমানের সেনাবাহিনীর একটা গ্রুপ ফেনী চট্টগ্রামের যেই রেলপথ, সেই রেলপথের দুমঘাট ব্রিজ, রেলের ব্রিজ, সেটা উড়িয়ে দেওয়া হয়, শুহুর ব্রিজ উড়িয়ে দেওয়া হয়। এইভাবে রাস্তাঘাট ব্রিজ উড়িয়ে দেওয়ার সাথে সাথে তাদের চলাচল তারা স্থগিত হয়ে যায়। এরপরে আমাদের আক্রমণের পরিমাণ অনেক বেড়ে যায়, তারা দুর্বল হয়ে যায়। 6 ডিসেম্বর 1971 সাল প্রথম ফেনী মুক্ত হয়। একটা গ্রুপ তারা চট্টগ্রামের দিকে ভাগি চলে যায়, আর একটা গ্রুপ কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে আসে। আমরা ফেনী দখল করি, সেখানে উৎসব করি। এই সময় কাদেরকে হারিয়েছেন, তাদের নাম যদি আপনার এখন স্মৃতিপটে আসে, দু একজনের নাম কি বলতে পারেন? জি, ফার্স্ট শহীদ জাহাঙ্গীর, থানা ছাগলাইয়া, এই বাংলা বাজার। এরপরে শহীদুল্লাহ, ওহিদুর রহমান থেকে শুরু করি অসংখ্য লোক বিভিন্ন জায়গায় আহত হয়েছে এবং নিহত হয়েছে। কাউকে সম্ভব হলে আমরা ইন্ডিয়া পাঠাইছি চিকিৎসার জন্য, আর যারা মারা গেছেন তাদেরকে দেশেই দাফন করা হয়েছে। আর যার কথা বললাম কালামের কথা, তার লাশ বাংলাদেশে আনা সম্ভব হয় নাই। ওই আমজাহাদের পূর্ববর্ষে ইন্ডিয়ান সীমান্তে তাকে আমরা বর্ডারে দাফন করেছি। বাংলাদেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর, আপনারা 6 ডিসেম্বর ফেনীকে স্বাধীন অর্থাৎ হানাদার বাহিনী মুক্ত করলেন, স্বাধীন করলেন। 14 ডিসেম্বর আপনার চট্টগ্রাম মুক্ত হয়। 16 ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সরোয়ার্দী উদ্যান, সেখানে টিক্কা খান আত্মসমর্পণের মধ্য দিয়েই আমরা স্বাধীনতার পতাকা উড়ে দিই। সেদিনই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গেল 15 বছর বলা হতো যে 7ই মার্চেই তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান মূলত পাকিস্তানের চর ছিলেন। আপনি কি? মিথ্যা কথা। 26শে মার্চের ভাষণ যদি আজকেও আপনি শোনেন, জিয়া রহমান কি বলেছেন যে আজকে বঙ্গবন্ধু নাই, অন্য কেউ নেই। আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সাহেব তখন ইসলামাবাদে। উনি সেখানে কেন গেছেন? উনি বাংলাদেশেই ছিলেন না, ঘোষণা দেওয়ার তো কোনো সুযোগ তার নাই। আপনি তো ওই সময় ছাত্রলীগ করেছেন। ছাত্রলীগ করলে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের পরিবারের তো অনেক মানুষকে আপনি চিনেন, আত্মীয় স্বজনকে চিনেন, সবাই গেছে। রণাঙ্গনে কোথাও কেউ যুদ্ধ করেছে বলে আপনি খবর পেয়েছিলেন? বঙ্গবন্ধুর পুরা পরিবার ঢাকার 32 নম্বরে পাক হানাদার বাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। শুধুমাত্র আমার জানা এবং দেখা মোতাবেক ইন্ডিয়াতে গিয়েছেন শেখ ফজলুল হক মনি এবং শেখ সেলিম। আগরতলাতে একসাথেই আমরা সেখানে বসি, তাদেরকে সেখানে রাখি, আমরা ট্রেনিং ক্যাম্পে গেছি। আর বাকিরা সবাই 32 নম্বরে, ঢাকার ধানমন্ডি 32 নম্বরে। আর যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যে বাংলাদেশ আপনি প্রত্যাশা নিয়ে যুদ্ধ করেছিলেন, সেই বাংলাদেশকে এখন দেখেন এই 54 বছর পর? যেই আদর্শকে বুকে নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি, স্বাধীনতার পরে তার উল্টা হয়েছে স্বৈরাচারী শাসন। স্বাধীনতার মাত্র 2-3 বছর পরেই আপনারা জানেন 1974 সালে এই দেশের বুকে সমস্ত মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। বাকশাল ছাড়া আর কোনো দল নাই। সেই বাকশাল করার কারণেই উত্তেজিত জনগণ বাংলাদেশে কীভাবে আপনার উত্তেজিত হয়ে পড়েছে আপনারা সবাই জানেন, যার পরিণতিও আপনারা দেখেছেন। যদি বাকশাল না করে যে উদ্দেশ্য নিয়ে মানে বাংলাদেশ হয়েছিল, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম করা হবে, সেগুলো না হওয়ার কারণে সেই ফসল তাদেরকে ভোগ করতে হয়েছে। তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকার, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, তিনি পাকিস্তান হানাদার বাহিনীর চর। এই 15 বছরে আওয়ামী লীগের এই প্রচারণাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা ছোট্ট কথাই বলবো, তারা আবার একদলীয় বাকশাল সেটাকেই সেই বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং করছে।
যার ফলে হাজার হাজার অসংখ্য বিরোধী দলের বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে জীবন দিতে হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট বাংলাদেশ আবার আমরা বলি যে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, হানাদার মুক্ত হয়েছেন। বিজয়ের 54 বছরও পার হচ্ছে আগামী 16 ডিসেম্বর। কি বার্তা নতুন এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ভিপি জয়নালের? আজকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো, অতীতের স্বৈরাচারদের নৃশংস পতনের কথা আমরা মাথায় রেখে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের অধিকার কায়েমের জন্য যা করার প্রয়োজন ঐক্যবদ্ধভাবে করি। মানুষকে শান্তি এবং শৃঙ্খলার ভিত্তিতে এই নূতন, সুন্দর, স্বাধীন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনার এই শেষ বয়সে, অর্থাৎ আমি বলবো যে কর্মজীবনের 80 বছর বয়সে ব্যক্তিগতভাবে আমাদের চাওয়া হওয়ার কিছুই নেই। আপনি সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে দর্শক আপনাদেরকে আজ এই অসংখ্য পর্যন্ত। ধন্যবাদ।